অভিনয়ের নানান মাধ্যম, কিন্তু মঞ্চ যখন হয়ে ওঠে অভিনয়ের মাধ্যম, সে যেন আলাদা এক গুরুত্ব পায়। মঞ্চে অভিনয় করা এক সম্পূর্ণ যাপনের প্রশিক্ষণ দেয়। সে যাপনে শুধু নিজের অভিনয় নয়, শিখতে হয় একটি প্রযোজনার খুঁটিনাটি। বহু প্রাচীন এই অভিনয়ের ধারাটি আজও তাই বিশ্বজুড়ে আদৃত। মঞ্চ শেখায় সঙ্গবদ্ধতা, দলবদ্ধ কাজের নিয়ম, যেটি জীবনযাপনেও কম গুরুত্বপূর্ণ নয়। এই যে দর্শকদের সামনে লাইভ পারফরমেন্স আর সেই সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়ার আনন্দ, সেও যে কম নয়। আজ আমাদের আকাশবাণী স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাট্যকর্মী, নাট্যবন্ধু গুলসানারা খাতুন। তাঁর অভিজ্ঞতা জানব। গুলসানারাকে স্বাগত জানাই আজকের মহিলা মহলে। নমস্কার গুলসানারা। নমস্কার তোমাকে এবং সমস্ত শ্রোতা বন্ধুকে নমস্কার জানাই। বহুদিন পর আপনি আবার ফিরেছেন মঞ্চে, এবং একটি এমন বিষয় নিয়ে আজ ভারতে একবিংশ শতকেও সেটা ভাবায়। একটি মেধাবী ছাত্রের আত্মহননে বাধ্য হওয়া নিয়ে তোলপাড় হয়ে গেছিল, তারপরেও কি শুধরেছে মানুষের ভাবনা? এই নাটকে মঞ্চে ফেরা। শুনব সে নাটকের অভিজ্ঞতার কথা এবং জীবনের ক্ষেত্রেও এই ধরনের অভিজ্ঞতাগুলো। হ্যাঁ, নাটকটার নাম ভেমুলার রামায়ণ, ডিরেক্টর অভি চক্রবর্তী, লিখেছেন অংশুমান কর। আসলে কোভিডের পর থেকে আমার মঞ্চ থেকে একটু দূরত্ব তৈরি হয়েছিল। তার কারণটা কিন্তু আমি জানি না, মানে এরকম নয় যে আমি মঞ্চ করতে চাইছিলাম না বা কিছু, ভালো স্ক্রিপ্ট পাচ্ছিলাম না বা আমার অন্যান্য কাজের সঙ্গে ক্ল্যাশ করছিল। তারপরে অভিদা আমাকে যখন এই শোটার 1-1.5 সপ্তাহ আগে বলে যে আমার নাটকটা ভেমুলার রামায়ণ, আমি এই নাটকটার নাম শুনেছি এর আগে, ওরা করেছে এর আগে প্রায় 8-9টা শো করেছে। একটা চরিত্র আছে সাংবাদিকের, তুই করবি? তো আমি কিছু না, স্ক্রিপ্ট না পড়ে না শুনেই আমি বলি যে হ্যাঁ করব। তার কারণ রোহিত ভেমুলা আমার কাছে কোনো একটা পার্টিকুলার নাম বা ঘটনা নয়, একটা মুভমেন্ট, যে মুভমেন্টটা বহু বছর ধরে হয়ে চলেছে, দুর্বলের সঙ্গে সবলের বা অন্যায়ের মুভমেন্ট। রোহিত ভেমুলা যেন আবার সেটাকে চাগার দিয়ে আমাদের সামনে নিয়ে আসলো, যে আমরা আসলে পোশাকে আশাকে আমাদের গ্লোবালাইজেশন শব্দটাতে বদলেছি, কিন্তু আদতে রদবদল কিছু হয়নি, যে কারণে রোহিত ভেমুলাকে সুইসাইড করতে হয় তার কোট অ্যান্ড কোট দলিত পরিচিতির জন্য। তো আমি একটু দোনামোনাতেও ছিলাম যে এই স্ক্রিপ্টটা ঠিক কি রেপ্লিকেট করতে চায়, কারণ রোহিত ভেমুলার এগেনস্টে একটা সময় এই সুইসাইড থেকে শুরু করে তার পরিবার, তার বন্ধু বান্ধব, একটা সময় একটা বিপুল ক্ষমতাশালী একটা প্রতিবাদ হয়েছে। কিন্তু রোহিত ভেমুলাকে নিয়ে যে মুভমেন্ট, এবং যেটা এখনো চলছে, এখনো হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পা দিলে রোহিত ভেমুলার, মানে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স বলছি, আমার মনে হয় যেন ওই ছেলেটা এখনো হাসছে, ওই হাসি মুখের ছেলেটি কোথাও একটা দেখছে আর বলছে যে আমাকে ভুলে যেও না। কারণ ওর সুইসাইড নোটে লিখেছিল যে আই এম নট স্যাড, আই এম এমটি। এই যে ওর শূন্য হয়ে যাওয়া একটি ছেলে, সেই স্ক্রিপ্টটা আমি যখন পড়লাম, একজন সাংবাদিকের একটি চরিত্র যে ইন্টারভিউ করতে চায় একটা সুইসাইডের, যেটা তোলপাড় করে দিচ্ছে দেশকে, কিন্তু আলটিমেটলি বা শেষে আস্তে আস্তে তার মননের কি পরিবর্তন হচ্ছে, সেইটা নিয়ে গল্পটা, নাটকটা। এবং তার সাথে সীতায়ন, মল্লিকা সেনগুপ্তের সীতায়ন ভীষণভাবে তার মধ্যে রয়েছে, মানে অনার্যদের রামায়ণ যদি আমি বলি যেখানে। তো সেইটা আমি দুটো রিহার্সাল করতে পেরেছিলাম এই শোটার আগে। কিন্তু আমি অভিদার কাছে খুবই গ্রেটফুল যে অভিদা এই চরিত্রটা আমাকে অফার করেছে, কারণ এই নাটকটার সাথে যুক্ত থাকা আমার, মানে এই যে ফিরে আসার যে ঘটনাটা, সেটাকে অনেকটা কি বলবো, অনেকটা গ্লোরিফাই করেছে, মানে আমার কাছে অনেকটা মেমোরেবল করে রেখেছে। আর এই যে বলছিলাম, জীবনের ক্ষেত্রেও তো এমন কিছু ঘটে থাকে যেখানে এই ভেমুলার জায়গাটা কোথাও নিজে বোঝা যায়। হ্যাঁ, ডেফিনেটলি। মানে এই যে ভেমুলার সুইসাইড নোটটাতে ভেমুলা কতগুলো শব্দ লিখেছিল, তার মধ্যে একটা হচ্ছে আই এম নট স্যাড, আই এম এমটি। আমার জীবনের এমন কিছু চড়াই উতরায় গেছে যেখানে আমাকে যখন কেউ জিজ্ঞেস করেছে, যে আমি নিজে যেহেতু ক্লিনিক্যাল ডিপ্রেশনের একজন পেশেন্ট, এবং আমি তার জন্য আমার ডাক্তাররা আমার পাশে ভীষণভাবে রয়েছেন, পরিবার, তো আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছে তোর ডিপ্রেশনটাকে তো মন খারাপ বলে মিলিয়ে ফেলা হয়, যে তোর মন খারাপ কেন, তো আমি ঠিক এই কথাটাই বলতে চেয়েছি যেটা রোহিত বলে গেছিল, যে আই এম নট স্যাড, আই এম এমটি, এই শূন্য, মানে চারপাশের এই পরিপূর্ণতার মধ্যে আমার এই কোথাও একটা শূন্যতা বোধ। হ্যাঁ। এবং আর একটা রোহিত অসম্ভব স্ট্রং একটা কথা লিখে গেছিল, রোহিত লিখেছিল যে রোহিত লেখক হতে চেয়েছিল, কিন্তু এই সুইসাইড নোটটাই ওর প্রথম এবং শেষ
লেখা গ্রন্থ বলা যায়। মানে একটা সময় গিয়ে আমার যখন মনে হয়েছিল এই জীবন থেকে আমার পাওয়ার কিছু নেই বা আমার দেওয়ার কিছু নেই, সেই সময় রোহিত ভেমুলার ঘটনা এবং রোহিত চলে যাওয়ার পর তার মা, তার বোন এবং তাদেরকে ঘিরে যে অন্যায় এবং এত ছাত্রছাত্রী সাধারণ মানুষের মুভমেন্ট আমাকে এটা অনুভব করতে শিখিয়েছিল। মেবি আই এম এমটি রাইট নাও, কিন্তু আমাকে পরিপূর্ণতার দিকে যাওয়ার জন্য আমার চারপাশে অনেকগুলো আঙুল রয়েছে, আমি সেগুলো দেখতে পাচ্ছি না, আমি সেগুলো দেখতে পেয়েছিলাম। তারপরে খুব ভালো একটা অনুভূতি যেটা নিয়ে নিজেকে আর একটু উত্তরণ করা যেতে পারে। ডেফিনেটলি গুলশানারা শিকড় মঞ্চ অভিনয়ে কিন্তু এই যে আগেই বললাম ফেরা, এই ফেরাটা আগেও ঘটেছে এবং বলা যায় সেবার ছিল অভিনয় ফেরা কর্পোরেট গুলশানারার। বলবেন নাকি সে গল্প? সেটা একটা পাগলামির ফেজ বলা যায়। মানে আমার মাস্টার্স কমপ্লিট হলো, তখন আমি টুকটাক, মানে থিয়েটার তো পুরোপুরি করছি, কিন্তু টুকটাক এমনি লেখালেখিও করছি বিভিন্ন পত্রপত্রিকায়, যেগুলো মোটামুটি পরিচিত পত্রপত্রিকা, সেখানে লেখালেখি করছি। কিন্তু থিয়েটারটাই করব, থিয়েটারটাকে বাঁচিয়ে, মানে আমি যেটা তোমাকে এর আগেও বলেছিলাম যে থিয়েটার হচ্ছে আমার কাছে, পড়াশোনাটা আমার কাছে আদার অ্যাক্টিভিটিস কারিকুলামের মতো। আর সেই সময় থিয়েটার বা মঞ্চ, মানে থিয়েটার অ্যাজ আ হোল, শুধুমাত্র অভিনয় নয়, মানে পরিপূর্ণ, যেটা তুমি আগে বললে যে একটা প্রতিটি জিনিসকে জানতে হয় এবং একটা টিম ওয়ার্ক ভীষণভাবে, মানে যারা মঞ্চে থাকে তার থেকে বেশি যারা মঞ্চের পিছনে থাকে তাদের কাজ অনেক বেশি। তো সেই লেখালেখি, উপার্জন বা টিউশন পড়ানো সবটাই চলতো যাতে থিয়েটারটাকে আমি জিইয়ে রাখতে পারি আর। কারণ থিয়েটার থেকে যে আমরা তো এখনো জানি যে সেখান থেকে তো সংসার চলার মতো উপার্জন কেউই করেন না, আমরা পারিনি থিয়েটারকে সেরকম ভাবে একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে। যাই হোক, কিন্তু তারপরে তখন খুবই ছোট, মাস্টার্স কমপ্লিট করেছি, একটা ঘটনা ঘটলো জীবনে, নানা রকম ঘটনা ঘটে, প্রেম ভাঙে, প্রেম হয়, তারপরে কোনো একটা কেউ চলে যায়, কেউ আসে। আমি একটা ঘটনাতে অত্যন্ত ক্ষুব্ধ হলাম আমার জীবনের প্রতি, নিজের প্রতি। মূলত আমার এটা একটা ট্রেট বলা যায় যে আমার রাগ, দুঃখ, ভালোবাসা, অভিমান, ঘৃণা সবটাই আমার প্রতি হয়, অন্য মানুষটার, মানে সামনের কারো প্রতি ঠিক সেটা রিফ্লেক্টেড হয় না। আমার মনে হয় আমি ভুল করেছি। তো আমি এই সমস্ত আমার যে এতকালের যে আমি, আমার ছোটবেলা থেকে বড় হওয়া কলকাতা শহর, আমার গুরু সদয় দত্ত রোড, সাদার্ন অ্যাভিনিউ, আমার মঞ্চ, নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম, মিনার্ভা একাডেমি, যাদবপুর ইউনিভার্সিটি, মনে হলো সব ফেলে চলে যায়। সব ফেলে না, সবকিছুকে কেটে, ঘুড়ি কেটে, একদম সুতোটা কেটে চলে যাই এমন একটা শহরে যাব যে শহরটা আমার কাছে অচেনা। তো মুম্বাই আমার কাছে ভীষণ চেনা ছিল, তার কারণ মুম্বাইতে আমি কাজ করেছি এর আগে গিয়ে, থিয়েটারের জন্য বহুবার গেছি, নাটকের জন্য। দিল্লিতে আমি গেছি বেড়াতে, যেরকম বাঙালিরা যায় দিল্লি বেস করে, সেরকম ছোটবেলায় দিল্লি গেছি বেড়াতে। তাই আমি ঠিক করলাম আমি দিল্লি চলে যাব এবং এমন কিছু একটা করব যেটা আমি কোনোদিন ভাবিও নি করব। তো আমি যেহেতু এক সপ্তাহের ডিসিশনে চলে গেছিলাম, আমার অ্যাকাউন্টে খুবই কম টাকা ছিল, 17,000 টাকা ছিল, এবং যার সাথে বাড়ি শেয়ার করছিলাম, যে মেয়েটি, তার সাথেও আমারকে যোগাযোগ করে গেছিলাম। আমি জানতাম না আমি কোথায় যাচ্ছি, বাট আমি চলে গেছিলাম। গিয়ে আমার একটা চাকরির দরকার ছিল। আমি তখন একটা কাজ করা শুরু করি, একটা কন্টেন্ট রাইটিং এর জন্য একটা কর্পোরেট হাউসে, এবং সেইখান থেকেই আমি একটা অ্যাড দেখতে পাই যে একটি পার্টিকুলার ন্যাশনাল মিডিয়া হাউস, তারা ইন্টার্নশিপ করাচ্ছে, পেড ইন্টার্ন 3 মাসের, এবং তারপরে রিক্রুটমেন্ট। তো আমি যাই, ইন্টারভিউটা দিই এবং আমার কাজটা হয়ে যায়। কর্পোরেট জগতে ওই ঢোকা আর কি, গলায় কাঠ ঝুলিয়ে সাংবাদিক হিসাবে কাজ। আমার 2.5 বছরের দিল্লি যাপনে কেউ জানতো না যে আমি কখনো অভিনয় করেছি বা করতাম বা করব, বা থিয়েটারটাই আমার সব ছিল। মানে ইনফ্যাক্ট ওখানে ললিত কলা একাডেমি বা এনএসডি পাশ দিয়ে যখন আমার গাড়ি যেত, আমি তখন চোখটা ঢেকে ফেলতাম, কিন্তু আমি পারফর্ম করতাম। আমি যখন বুম নিয়ে লাইভ করতাম বা পিটিসি করতাম, বা যখন আমি ইন্টারভিউ করতাম কারো কাছে মঞ্চে কারোর সঙ্গে, তখন আমি পারফর্ম করতাম। এবং তারপরে পারফরম্যান্সের ধরনটা খালি বদলে গেছিল, হ্যাঁ, মাধ্যমটা বদলে গেছিল রাধা। তারপরে ফিরে আসাটাও ঠিক ওই, বাবা অসুস্থ, কলকাতা এলাম, তারপরে সন্দেশ কিনতে গেলাম এক বন্ধুর সাথে, তারপরে সে আমাকে টানতে টানতে নিয়ে গিয়ে বললো মিনার্ভাতে একটা নাটক হচ্ছে, চল দেখি। আমি যাবো না, জোর করে প্রায় নিয়ে গেল। বন্ধুরা যেরকম করে আর কি, বন্ধুরাই তো জীবনে বাঁচিয়ে রাখে। তারপরে নাটক শেষে উঠে দাঁড়িয়ে হাততালি দিলাম এবং অনুভব করলাম যে এতদিন তো আমি মঞ্চের ওপরে হাততালিগুলো পেয়েছি, সেটা কেন পাচ্ছি না। ওই হাততালির গুঞ্জরণটা আমাকে গোটা ফ্লাইট এবং দিল্লির 2 দিন আমার কানে বেজেছে, এবং আমি রেজিগনেশন লেটার দিলাম তার ঠিক পরে দিন, এবং কলকাতায় চলে এলাম। প্রচুর টাকা মাইনে পেতাম সেই সময়। কলকাতায় যখন আসলাম আমি জানি না আমি কি করব। তো এই সমস্ত ক্ষেত্রে বাবা মা পাশে ছিলেন,
পুরোপুরি পাশে ছিলেন, কারণ বাবাকে ফোন করে বলেছিলাম যে আমি চাকরি ছেড়ে চলে আসছি, থিয়েটার করব আবার। বাবা দুটো কথা বলেছিলেন। বাবা বলেছিলেন যে অলওয়েজ ওয়েলকাম, এটা তোমার বাড়ি। আর একটা বিষয় যে এখন তো তুমি কোনো উপার্জন করবে না এই মুহূর্তে, বা যে উপার্জনটা করছিলে সেই স্থিতিশীল উপার্জন থেকে এবার তোমার স্ট্রাগল পিরিয়ড আবার শুরু হবে নতুন করে। তোমাকে কিন্তু বাসে করে যাতায়াত করতে হবে, তুমি চাইলেই একটা অনলাইনে পিৎজা বা কিছু আনিয়ে নিতে পারবে না, বা চাইলেই টাকা পয়সা খরচ করতে পারবে না আর কি। তো এইটা যেন তোমাকে তোমার স্ট্রাগলের জন্য দাঁত চিপে পড়ে থাকতে হয়, সেটাকে যেন নড়বড় করে না দেয়। এই যে হাততালির গুঞ্জরণ, এটাই তো বলছিলাম যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, এবং এটাই তো মঞ্চের মজা। মঞ্চ এবং তা নিয়েই পড়াশোনা, গবেষণাও। কি ছিল গবেষণার বিষয়? আর এই সূত্রে ছেলেবেলার ওই শুরুর কথাগুলো, ওই যে বলছিলেন রমাপ্রসাদ বণিক আপনার নাট্যগুরু, তাই তো? হ্যাঁ, একটু শুনি সেই সময়ের কথা এবং ওই গবেষণার কথা। আসলে বাবার হাত ধরে আমার প্রথম ইনস্টিটিউটে ভর্তি হওয়া কারণটাও একটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমি ভীষণ টকেটিভ আর খুবই দুষ্টু ছিলাম আর কি। তো আমাকে শান্ত করার জন্য এমন একটা মাধ্যমের সাথে যুক্ত করার প্রয়োজন ছিল যেটা আমার কনসেন্ট্রেশনটাকে একদম ধরে রাখবে। থিয়েটারের থেকে বড় আমি অন্যান্য শিল্প মাধ্যম তো ডেফিনেটলি রয়েছে, কিন্তু থিয়েটার তো সমস্ত কিছুকে সম্পৃক্ত করে রাখে। নাচ, গান, গলার অভিনয়, শরীর, আলো থেকে শুরু করে এভরিথিং। ওই আমার দুরন্তপনাটা যে শান্ত হতে শুরু হলো থিয়েটারের মাধ্যমে, এটা বাবা, জানি না বাবা কিভাবে এই ট্রিকটা করেছিলেন, কিন্তু তারপরে সেটা আমার জীবন হয়ে গেল। এবং স্যার অবশ্যই খুব অসময়ে চলে গেছিলেন। 2010 ডিসেম্বর মাসে। তার চলে যাওয়াটা একটা ওই মাথার ওপর থেকে একটা ছাতা চলে যাওয়ার মতো। কিন্তু সেই সময় আমি যখন দিল্লি থেকে ফিরে আসলাম, তখন আমি আবার তো থিয়েটারেই ফিরবো, এবং কিভাবে ফিরবো সেটা বুঝতে পারছিলাম না। তারপরে একদিন উষা আন্টির সাথে দেখা হলো, রাস্তা উষা গাঙ্গুলি, সাউথ সিটির উল্টো দিকে। তিনি আমাকে টানতে টানতে হনহন করে নিয়ে চলে গেলেন তার রিহার্সাল রুমে, এবং বললেন নাটক তৈরি হচ্ছে, এবং উনি আমাকে খুঁজছিলেন আসলে। মানে আমার জন্য সবটাই এরকম অদ্ভুতভাবে হয়েছে। এবং একটা নাটক শুরু হলো। তারপরে আমি ডিসাইড করলাম থিয়েটার নিয়ে আমি রিসার্চ করব, এবং প্রয়োজন হলে বাইরে যাব, ব্রডওয়েতে কাজ করার চেষ্টা করব। সেটাই আমার জীবন যাপন, উপার্জন সবটা সেটা ঘিরে কিভাবে তৈরি করতে পারি। আমি যাদবপুর ইউনিভার্সিটিতে এমফিল জয়েন করলাম, স্কুল অফ উইমেন স্টাডিজে। আমার গবেষণার বিষয়টা ছিল হচ্ছে নাচনি এবং ছৌ। এই যে দুটো ফর্ম পুরুলিয়ার, ছৌতে মূলত মহিলারা থাকেন না, তার কারণ এটা খানিকটা পুরুষ শাসিত। মহিলারা মূলত বাকি জোগাড়ের কাজগুলো করেন, এবং নাচনি ফর্মটাই একজন মহিলা পারফর্মারকে নিয়ে। কিন্তু সেখানে গোটা দুটো ফর্মেই কিভাবে ফিমেল এজেন্সি মেল এজেন্সির কাছে একেবারে সরে যাচ্ছে, এইটা ছিল আমার গবেষণার বিষয়। কয়েকটা তো অদ্ভুত ঘটনা ঘটেছে, যেরকম সরস্বতী দাসী, বিখ্যাত নাচনি আর্টিস্ট। তো আমি যখন পুরুলিয়াতে বান্দবানে গিয়ে সবার ইন্টারভিউ করছি, যেহেতু আমার একটা এথনোগ্রাফিক রিসার্চের কাজ ছিল, তখন আমি সরস্বতীকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে নাচনিরা যেটা হয়, তাদের সবটাই ম্যানেজ করেন তাদের রসিকরা এই ম্যানেজার। আগে যেটা রাধাকৃষ্ণের ভাব ছিল রসিক এবং নাচনির মধ্যে, এখন সেটা ম্যানেজার হয়ে গেছে নাচনিরা। এবং নাচনিরা থাকেন রসিকের বাড়ির পিছন দিকে। রসিক মারা গেলে কিন্তু নাচনির কোনো সম্পত্তির অধিকার নেই, কিন্তু নাচনির উপার্জনের 2/3 রসিকের বাড়িতে যায়। তো সরস্বতী দিকে বলেছিলাম যে এই যে তুমি এত ভালো পারফর্মার, এই যে উনি বসে বসে গান বাঁধেন, তুমি এত সুন্দর দেখতে, তো তুমি কেন এরকম ভাবে পড়ে আছো? তুমি মানে অন্য কিছু করো। এবং উনি মানে মাধ্যমিক পাশ করেছেন নিজের চেষ্টায়। তখন উনি আমাকে একটা গান শুনিয়ে হাসতে হাসতে বললেন, তুই কেন অত টাকা চাকরি ছেড়ে দিয়ে এই থিয়েটার করতে চলে এলি, এখানে তো তোর পয়সা নেই। আমি অনেকক্ষণ চুপ করে গেছিলাম, এবং আমি আবার ওই যে আমার বারবার তো নিজের কাছে প্রশ্ন উঠতো যে আমি কি ঠিক করছি। আমি মধ্যবিত্ত বাড়ির মেয়ে, তাদের নিজস্ব একটা স্ট্রাগল আছে। তো সরস্বতীদির ওই কথাটা আমাকে আবার জাগিয়ে তুলেছিল ভেতরের স্ট্রাগলটাকে, যে ঠিকই করছি, এই রিসার্চটাই করব, থিয়েটার করব। এবং ইচ্ছা ছিল পিএইচডি করব কালবেলিয়া ডান্স, এবং মানে যে মহিলা কেন্দ্রিক যে পারফরমেন্সগুলো রয়েছে ভারতবর্ষে, সেইখানে কিভাবে ফিমেল এজেন্সি এবং মেল এজেন্সি একে অপরকে ওভারল্যাপ করছে বা করতে পারছে না। তো এই ক্ষেত্রে এই যে গবেষণা করলেন নাচনি এবং ছৌ নিয়ে, যে বিষয়টা দেখা গেল যে সত্যি সত্যি মহিলারা এখনো সেইখানে চাপা পড়ে রয়েছেন, সেখান থেকে আজও উদ্ধার হয়নি না। বিষয়টা মঞ্চ ছিল ভালোবাসা, এবং সেই জন্যই গবেষণা মঞ্চকে যাতে জিয়ে রাখা যায়। তারপরেও অভিনয়ের জন্য অন্য মাধ্যমের ডাক উপেক্ষা করতে পারলেন না ভ্রমণ পিয়াসী পর্বত প্রেমিক গুলশানারা। এটা শুনলে হয়তো শ্রোতা বন্ধুরা অবাকই হবেন, ভ্রমণের ইচ্ছে আর অভিনয় মিলল কোথায় মিলল সেটা গুলশানারা বলবেন।
আমি ছোটবেলা থেকে পাহাড় ভীষণ ভালোবাসি, মানে আমি ট্রেক করি আর কি। তো আমার ইনফ্যাক্ট একটা স্বপ্ন আছে যে আমার 60 বছর বয়সের পরে আমি পাহাড়ের কোনো একটা গ্রামে গিয়ে থাকবো, রাস্কিন বন্ড যেরকম ভাবে আছেন বা আমাদের ভিক্টর ব্যানার্জি আছেন, শহর ছেড়ে। সেই সূত্রেই পাহাড়ের সাথে আমার একটা হৃদ্যতা আছে, মানে সেই পাহাড় আমাকে পরিপূর্ণ করে। আমি তো ছোট থেকে একটা সময় অবধি ডিসাইড করেছিলাম যে মঞ্চ ছাড়া আমি কোনো কাজ, মানে ক্যামেরার কাজ আমি করব না, তার কারণ ক্যামেরার কাজ আমাকে সেভাবে টানে না। অনেক বছর আগে ছোটবেলায় একটা অ্যাড করেছিলাম, একটা তেলের বিজ্ঞাপনে অভিনয় করেছিলাম, কিন্তু আমি সেটা আমার একদম ভালো লাগেনি। আমার মনে হয়েছিল যে কি রে বাবা, এরা কেউ মুখস্থ করে না, এরা কেউ কিছু করে না, ভালো লাগছে না, এতবার করে হয় নাকি, এতবার করে ভুল করলে তো স্যার তো মার দিত। তো 2018 সালে আমার কাছে একটা ফোন আসে, সেটা ওই ফেব্রুয়ারি মার্চ নাগাদ, একটা পার্টিকুলার হাউস থেকে, প্রোডাকশন হাউস থেকে কাস্টিং ডিরেক্টর উনি ফোন করে বলেন যে আপনি গুলশানারা বলছেন? আমি বলি হ্যাঁ। উনি বলেন যে আমাকে, ওখানে একজন ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন, সেই মহিলা, তার নাম বলেন, আমি তাকে চিনতাম না তখন, উনি আপনার নাম্বার দিয়েছেন, আপনার কোনো একটা কাজ হয়তো উনি দেখেছেন, আমাদের একটা মেগা সিরিয়াল চলছে, অনন্যা চ্যাটার্জি সেটার লিড করেন, তো সেইটা আমার কাছে, অনন্যা চ্যাটার্জি আমি খুবই প্রিয় অ্যাক্টর, সেখানে একটা চরিত্রের জন্য আপনাকে ভাবছি আর কি, আপনি কি করতে রাজি হবেন? আপনার 17-18 দিন মতো শুট পড়বে। তো আমি তখন বলি যে না, মানে আমার তো শো কি করে করবো, এই হাবি যাবি। তখন উনি আমাকে বলেন যে না, টানা পড়বে না, আপনার প্রথম 7 দিন আপনি কালিম্পংয়ে শুট করবেন, তারপর একটা কলকাতায়। আমি সঙ্গে সঙ্গে বলি যে আমি করব, মানে কালিম্পং এর লোভে। হ্যাঁ। এবং উনি তখন আমাকে বলেন, আপনাকে চরিত্রটা বোঝাচ্ছি, আমার কাছে তখন চরিত্র আর নেই, আমি তখন ভাবছি যে বাগডোগরা এবং তারপরে ওই ত্রিবেণী এবং কোথায় থাকবো, হ্যাঁ, একদিন নিশ্চয়ই আমি অফ পাবো, আমি টুক করে মংপু চলে যাব, আমি অলরেডি প্ল্যান করে ফেলেছি। তো সেই আমার প্রথম টেলিভিশনে কাজ করা বা ক্যামেরার সামনে বড়ভাবে কাজ করা, এবং আমি ওখানে তখন একদম একেবারেই কিছু জানি না টেকনিক্যাল দিকগুলো। আমার ডিরেক্টর থেকে শুরু করে আমার বাকি কো-অ্যাক্টার্স, তারা আমাকে এত হেল্প করেছে, ওই পার্টিকুলার কাজটা আমাকে শিখতে সাহায্য করেছে। এবং আমি বাড়ি ফেরার পর রিয়ালাইজ করলাম যে এই মাধ্যমটাও একটা অদ্ভুত পরিশ্রমের মাধ্যম। একটা স্ক্রিপ্ট আমি পাচ্ছি, সেই চরিত্রায়ন করছি, সঙ্গে সঙ্গে সেটাকে পারফর্ম করছি, এবং এই যে মাপটা, মানে স্টেজে আমি যে আমার অভিনয়ের মাপ, কারণ অডিয়েন্সের লাস্ট যে রোটা, সেই অবধি আমার গলা পৌঁছতে হবে, আমার এক্সপ্রেশন পৌঁছতে হবে, কিন্তু ক্যামেরাতে আমার ক্যামেরা একদম সামনে চলে আসছে, আমি কতটা বাড়াবো, কতটা কমাবো, কতটা পরিমিতি বোধটা তৈরি নিজের মধ্যে আমি রাখবো, সেইটা অসম্ভব ইন্টারেস্টিং লাগলো আমার কাছে। এবং আমি বুঝলাম যে আমি এতদিন ভুল ভাবতাম, আমার হয়তো এর আগেও কাজ করা উচিত ছিল, বাট মানে বেটার লেট দ্যান নেভার, ইট স্টার্টেড। এবং কালিম্পং ছিল বলে এই ভাবনাটা এলো। অবশ্যই, পাহাড় ছিল বলেই হলো। এবং খুব মজা করেছি কাজ করে, ভীষণ ভালো কো-অ্যাক্টার্স, ভীষণ ভালো ডিরেক্টর, ওইটা আমার কাছে একটা অ্যাক্টিং একাডেমির মতো ওই পার্টিকুলার কাজটা। অর্থাৎ অভিনয়ের যে বিভিন্ন মাধ্যমকেও একটুখানি দেখা যায় সেখানে গিয়ে, এইটার উপলব্ধিটা হলো। একদমই তাই। নানান মাধ্যমে কাজ, সিনেমা, সিরিয়াল, ওটিটি। একজন মঞ্চ ভালোবাসা মানুষের কেমন লাগে, মঞ্চ নাকি অভিনয়ের সুযোগ, ভালোবাসাটা বেশিটা কোথায় থাকে এখন? ভালোবাসাটা যদি মনের ভালোবাসা বলি তাহলে সেটা ডেফিনেটলি মঞ্চ, আর যখন পকেটের ভালোবাসা বলি তখন ডেফিনেটলি সেটা ক্যামেরা। মানে এটা খুবই হার্শ ট্রুথ, বাট এটা সত্যি। খুব সম্প্রতি রবীন্দ্রনাথের সেই বহু পঠিত, বহু চর্চিত, বিখ্যাত সেই সিনেমাকে পুনর্নির্মাণ করা হয়েছে বায়োস্কোপের পর্দায়, এবং যেখানে নাম ভূমিকায় ছিলেন একজন প্রখ্যাত অভিনেতা, আমাদের সকলের ভীষণ প্রিয় অভিনেতা, তার সঙ্গে স্ক্রিন শেয়ার। বলবেন সে অভিজ্ঞতার কথা? হ্যাঁ, কাবুলিওয়ালার জন্য আমাকে আমাদের ডিরেক্টর সুমন ঘোষ, আমি সুমনদার কাজ এর আগে দেখেছি, আমার খুব ভালো লেগেছে সুমনদার কাজ। আমাকে যখন প্রোডাকশন হাউস ডাকলো যে এরকম একটা চরিত্রের জন্য তোকে ভাবা হচ্ছে, তো তুই কি করবি, আমি কিন্তু তখনও জানতাম না যে আমার কো-অ্যাক্টার্স কারা, কি বৃত্তান্ত। আমার চরিত্রটা পড়ে, আমি একটুখানি স্ক্রিপ্টটা পড়ে আমার খুব মজা লেগেছিল, খুব ভালো লেগেছিল। তো আমি বললাম করবো, প্লাস হচ্ছে কাবুলিওয়ালার সাথে আমার নামটা জড়িয়ে যাবে, এইটা থেকে যাবে আমার ধারণা। তারপরে যখন আমাদের ফাইনাল মিটিংটা হয়, সেখানে আমি জানলাম যে কাবুলিওয়ালার ভূমিকায় মিঠুন চক্রবর্তী, এবং সেটা শুনে আমি অত্যন্ত ভয় পেয়েছিলাম, তার কারণ আমি মিঠুন চক্রবর্তীর কাজ দেখে বড় হয়েছি। আমরা সবাই ইনফ্যাক্ট মানে এরকম এতটাই অ্যাডমায়ার করি তার কাজ, বিভিন্ন ধরনের কাজ। এবং মিঠুন চক্রবর্তী নিম্ন মধ্যবিত্ত বাঙালিদের ভাবতে বা স্বপ্ন দেখাতে
সক্ষম হয়েছিলেন যে সব সম্ভব। একদম। তারপরে প্রথম দিন আমার শুটে মিঠুনদা ছিলেন না, প্রথম দিন শুটে আবির সোহিনী ওদের সাথে কাজ ছিল, আবিদ্যা সোহিনী। তো সেকেন্ড দিন শুটে মিঠুনদা, আমি বসে আছি একটা জায়গায়, আমরা গোল করে, সেখানে মিঠুনদা এসে ওই গোলটাতেই বসলেন আর কি। আবিদ্যা চেনে, আবিদ্যা আমার সাথে আলাপ করালো, বললো ও গুলশানারা অভিনয় করে, লেখে, এই সেই। ওইটাই ছিল প্রথম আলাপচারিতা। তারপরে আমি হয়ে গেলাম গুল্লু, এবং তারপরে একটা করে উনি শর্ট দিয়ে আসছেন, এবং যেটা শেখার আর কি, সবটাই শেখার। উনি প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করছেন, ঠিক ছিল রে, ডিরেক্টর ভুল বলবে না, তোরা বল তো ঠিক ছিল রে, আমি একটু বেশি করলাম আর একটু কম করলাম, তোর কান্না পেলো তো? এইটা না ওখানে বসে ওই দিন শিখেছি যে একটা মানুষ, সে প্রত্যেক দিন, একজন অ্যাক্টর প্রত্যেক দিন নিজের সাথে লড়াই করছে অভিনেতা হিসাবে। অভিনেতা হিসেবে এই জায়গায় পৌঁছেও প্রত্যেকের গুরুত্ব, যে দাদা চা দিচ্ছে তাকে বলছে, বলতো আমার ওই কান্নাটা কি আর একটু কম করা উচিত ছিল। মানে এইটার মিঠুন চক্রবর্তীর কিন্তু প্রয়োজন নেই করার। মানে আমি আরো অনেককেই দেখেছি, আরো অনেকেই অনেক রকম তাদের ট্যান্ট্রামস থাকে, কিন্তু এইটা না শেখার, এইটাই শিখলাম আমি। মানে আমার তখন মনে হয়েছিল যে আমি এইরকম শিল্পী হতে চাই। বহু নাটকে অভিনয় করেছেন, তাছাড়াও সিনেমার কাজে বহু পরিচালকের সঙ্গে অভিনয় করেছেন, নাটকের ক্ষেত্রেও তাই বহু খ্যাতনামা পরিচালকের সঙ্গে কাজ করেছেন। বলা কি সম্ভব প্রিয় কিছু কাজের কথা? হ্যাঁ, মঞ্চ এবং সবটা মিলিয়েই বলি। এবং আরেকটা জায়গা, আপনি কড়ক সিং করছেন পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে, সেটাও তো আর একজন খুব বড় মাপের অভিনেতার সঙ্গে কাজ। মানে উনিও আর কি একটা মাস্টার ক্লাস। এবং এইখানে কাজ করাটাও আমার কাছে একটা ওই আমার জীবনে হঠাৎ সবকিছু হয়। তো এটার যখন অডিশন হয়, তো সেই অডিশনটা ওরা এক সামাজিক মাধ্যমে ওরা পোস্ট করেছিল যে একটা হিন্দি কাজের একটা পার্টিকুলার চরিত্রের জন্য 5 ফুট 5 ইঞ্চি হাইট এবং স্টাউট চেহারার একজনকে মহিলা অ্যাক্টর ওরা খুঁজছে, এবং হিন্দি ফ্লুয়েন্ট হতে হবে। যারা পোস্ট করেছিল তাদেরকে আমি চিনি, প্রান্তিক দা, অভিষেক, খুবই ভালো ওরা আর কি কাজ করে। ওরা আমাকে যে কোনো কাজ, ভালো কাজ হলে ওরা আমাকে বলে যে এটা দেখতে পারিস, সেটা করতে পারিস। তো আমি ওটা দেখে 5 ফুট 5, আমার তো 5'3", এবং যাই হোক স্টাউট, কোনোটাই আমি নই। তো দেখে আমি কয়েকজনকে সেখানে ট্যাগ করে দিই যে যারা হিন্দি ফ্লুয়েন্ট এবং ওই রকম চেহারার সাথে মিলছে, যে দেখতে পারো এরকম অডিশন হচ্ছে। তো তখন আমাকে প্রান্তিক ফোন করে বলে যে কি তুই কি আজকাল আর অডিশন দিচ্ছিস না? তো আমি বলি না, কিন্তু আমি তো মানে কি 5'3" এরকম স্টাউট চেহারা, সিবিআই অফিসার বলছে পারবো নাকি, এরকম আমরা হয় নাকি? তখন উনি প্রান্তিক বললো যে একটা কাজ কর, আমাদের গোল পার্কে অডিশনটা হচ্ছে, তুই এখন কি করছিস? তো আমি বললাম এখন কিছুই করছি না, আমি জাস্ট এই চান টান করে বেরোলাম। বললো ঠিক আছে, চান করে বেরোলি, একটা টুক করে অডিশন দিয়ে চলে যা। গোল পার্ক আমার বাড়ি থেকে 15 মিনিট মতো, 15 মিনিট। যোগী মালাং নিজে অডিশনটা নেবেন। তো আমি বললাম যে আচ্ছা, কিন্তু খুবই হাস্যকর হবে। বললো দে না, কি হয়েছে তোর? তো মানে এত তো আর অডিশন দেওয়াটা আমাদের কাছে একটা এক্সপিরিয়েন্সের মতো আর কি, একটা স্ক্রিপ্ট সঙ্গে সঙ্গে তৈরি করা। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। বললো একটা জিন্স আর ফর্মাল শার্ট পরে আসিস। তো আমি একটা জিন্স, একটা ফর্মাল শার্ট পরে, এবং সিবিআই অফিসার শুনে চুলটাকে টেনে পিছনে বেঁধে আমি চলে গেলাম। তো তারপরে দেখলাম সবার, আমি অলমোস্ট কোমরের কাছে যারা অডিশন দিতে গেছে। তো আমি ঠিক আছে তবুও স্ক্রিপ্টটা পেয়ে, অডিশন স্ক্রিপ্টটা পেয়ে একটা তৈরি করলাম কোনো মতে আর কি। ভেতরে ঢুকে আমার তো লজ্জাই করছে বাকিদের সামনে, 8 জন ছিল ওখানে। তো তারপরে যোগীজি জিজ্ঞেস করলেন যে কন তৈয়ার হে, কন ফার্স্ট আয়েগা? তো আমি হাত তুলে বললাম আমি, কারণ আমি করে বেরিয়ে যেতে চাইছিলাম। তো আমি অডিশনটা দিলাম। অডিশনটা খুব ভালো হয়েছিল, মানে আমার পার্সোনালি আমার অডিশনটা করে ভালো লেগেছিল আর কি। তো উনি বললেন যে বহুত আচ্ছা হুয়া বলে আমি চলে এলাম। আমি জানি আমার হবে না আর কি। হ্যাঁ, মানে এবং তাতে আমার কিছু দুঃখও নেই। ঠিক আছে, একটা অডিশন হলো, ভালো হলো, চলে এলাম। তার ঠিক 1.5 মাস পরে আমি শুট করছি একটা মেগা সিরিয়ালের। তারপরে আমি মেকআপ রুমে, যেহেতু আমি মোবাইল রেখে যাই, ফ্লোরে ক্যারি করি না, তো আমি মেকআপ রুমে এসে দেখি প্রচুর মিস কল। তার মধ্যে প্রান্তিক আর অভিষেক দারও মিসড কল আছে, এবং মুম্বাইয়ের নাম্বারের প্রচুর মিসড কল। আমি প্রান্তিক দাকে প্রথম ফোন করলাম, কারণ অন্য নাম্বারে করিনি, ওই সব আজকাল ব্যাংকের ফ্রডারি ওরা ফোন করে। তো ফোন করতে ও বললো যে কি ব্যাপার, তুই ফোন টোন তুলছিস না, তোর ম্যানেজারকে ফোন করতে হবে। আমি বললাম ইয়ার কি বেরোনো, আমার কোনো ম্যানেজার নেই, আমি শর্টে ছিলাম। বললো বম্বে থেকে ফোন করছে, তোর রেমুনারেশন জানতে চাইছে, তুই ফোন তুলছিস না। আমি বললাম কিসের রেমুনারেশন? বললো কেন, কড়ক সিং এর জন্য তুই সিলেক্টেড হয়েছিস তো? তো আমি বললাম কোন ক্যারেক্টারটা? বললো যে ক্যারেক্টারটার অডিশন দিলে মা। বললাম সিবিআই অফিসার আমার হাইটে? তখন প্রান্তিক দা বললো যে আচ্ছা রাসিকা দুগ্গাল আর শেফালি শাহের হাইটটা কত? এই চরিত্রটার জন্য হাইট ইম্পর্টেন্ট নাকি
নাকি অভিনয় এবং তার ব্যক্তিত্বটা ইম্পর্টেন্ট। বললাম হ্যাঁ হ্যাঁ কি করবো এখন, বলো কিছু করতে হবে না, নাম্বারে ফোন করো। তো আমি ফোন করলাম, ওরা আমার, তখনও আমি জানি না এখানে পঙ্কজ ত্রিপাঠী আছেন, সমস্ত কথা হলো রেমুনারেশন নিয়ে, ওরা আমার কস্টিউমের মাপ পাঠাতে বললো, এই হলো। তারপরে ওরা আমাকে একটা শিডিউল পাঠালো, মুম্বাইতে 3 দিন শুটিং, কলকাতাতে 4 দিন শুটিং। তো মুম্বাইয়ের শিডিউলে আমি যখন কারাক সিং এর নামের পাশে পঙ্কজ ত্রিপাঠী দেখলাম, তো তখন আমি ফোন করে প্রান্তিককে বললাম যে আচ্ছা এটা কি পঙ্কজ ত্রিপাঠী অভিনয় করছে? বললো হ্যাঁ কারাক সিং তো পঙ্কজ ত্রিপাঠী। তো আমি সেই সময় একটু ভয় পেয়ে গেছিলাম যে আমি কি করবো এবার, কারণ আমি কি পারবো, মানে একটা মানুষের পাশে দাঁড়িয়ে থাকারটাও তো অভিনয়। তো এই হয়ে গেল পঙ্কজ ত্রিপাঠীর সাথে কাজ, কারাক সিং, প্রাপ্তি। আর ওই যে বলছিলাম ভালো কিছু কাজের কথা, কাবুলিওয়ালা ডেফিনেটলি, কারাক সিং, তারপরে রক্তবীজ, থিয়েটারের ক্ষেত্রে ভেমুলার রামায়ণ, কোড রেড, বিবর, বাতিল চিঠি, বিনয় বাদল দীনেশ ফিল্ম, তারপরে ওয়েব সিরিজের ক্ষেত্রে বোধন, এবং সিরিয়ালের ক্ষেত্রে জয়কালী কালকাত্তেওয়ালি। আমি বলবো সিরিয়ালকে সবাই একটু নিচু চোখে দেখে, কিন্তু অনন্যা চ্যাটার্জির সাথে কাজটা আমাকে, এবং কালিম্পং। প্রচুর কথা বাকি রয়ে গেল, কারণ সত্যি এইটুকু সময় বোধহয় গুলশানারাকে ধরা যায় না, কারণ গুলশানারার অভিনয়ের জগৎটা অনেকটা বড়। অনেক ধন্যবাদ গুলশানারা, এই সময়ের খুব ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে আপনিও একজন, কিন্তু আপনি সময় দিয়েছেন স্টুডিওতে আসার, এবং শুনেছি আপনার কথা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনার এগিয়ে চলার পথে অনেক শুভকামনা আমাদের। আপনাদেরকেও ধন্যবাদ আমার কথা শোনার জন্য।